উই আর টোটালি ওপেন। আমরা টোটালি ওপেন। আমরা চাচ্ছি একটা কথাকে আপনার বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি। প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একসময় দুর্দর্শ প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 15 বছর ধরে কারাগারে। তাকে সর্বশেষ দেখা গেছে 2021 সালে অক্টোবরের দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময়। এখন তিনি কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির প্রহর গুনছেন। কিছুদিন আগে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে অস্থিরতা প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ করা না গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের 7 সিস্টারে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ফিরে অবন্তীকালীন সরকার নেতৃত্ব দেওয়ার আগে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তার এই বক্তব্যের পরেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে ফের আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যে 7 সিস্টারের কথা বলেছেন সেটা আসলে কেনই বা বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে 7 সিস্টারে তার প্রভাব পড়বে? ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার বলে। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর 7 সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন, পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছিলেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেনি। এখন আসি লুৎফুজ্জামান বাবর সম্পর্কে। 1958 সালে 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই নির্বাচনের পরেই যখন বিএনপি সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিল, তখন দলের ভেতরে অনেকেই ধারণা করেছিল যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। কিন্তু 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যেও লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। মনে করা হয় যে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় স্যান অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 2001 থেকে 2006 সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্থিতি তৈরি করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু। ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল। ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছিল বিএনপি সরকার। এমন অবস্থায় 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে। তারপর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যে সিইউএফএল জেটটিতে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক দ্রব্য। এই অস্ত্র গণনা করা হলে তখন দেখা গেল 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লাখ গুলি, 6,500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার। সেদিন দিবাগত রাত 2টা থেকে ভোর 6টা পর্যন্ত এই উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি আব্দুল্লাহ হেল পাক। প্রায় 30 জন পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্টগার্ডের সদস্যরা।